শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী হুকুম দিছে কিনা সেটার জন্য আইজিপি ইজ দ্য বেস্ট পারসন, বিকজ হুকুমটা তার কাছে আসবে পুলিশের হুকুম অফিসিয়ালি। সেই জন্য এটা আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, আইজিপির রাজসাক্ষী এবং ইউএন রিপোর্ট দুইটা মিলে স্বচ্ছতার জন্য খুব সহায়ক হয়েছে। একটা বিচারের তো স্বচ্ছতা লাগে, খুব সহায়ক হয়েছে। কেন বলি, আপনি যখন যুদ্ধাপরাধীদের বিচার করছেন, বিচার করাটা অপরাধ ধরছি না আমি, আপনি 43 বছর পরে বিচার করছেন এবং কি প্রক্রিয়ায় কেমনভাবে করে আমরা দেখছি। এটা শোনো, কতগুলো জিনিস আপনার সাক্ষী লাগবে না, একবার হাতে কলমে দেখা লাগবে না, আমরা আপনার অ্যাকশনটা দেখছি। আপনি সেইটা যদি মিলান তাহলে আপনি দেখবেন যে অন্তত 20 টাইমস স্বচ্ছ হইল এই বিচার, 20 টাইমস 30 টাইমস। আপনি একেবারে নিশ্চিদ্র কি বলে, একেবারে নিশ্চিদ্র একটা বিচার পাবেন, এটা পৃথিবীর কোথাও হয় না, কারণ মানুষে বিচার করে, কারণ অলি আল্লাহরা বসে থাকেন এখানে। কিন্তু আমি মনে করি বিচারের স্বচ্ছতা বলতে যা বোঝায় সেটা খুবই সুন্দর হয়েছে, যথেষ্ট। আর একটা ব্যাপার এখানে লক্ষণীয়, যেটা আপনি প্রশ্ন করলেন যে মাঠে তো তেমন কেন লোক ছিলেন। ইনফ্যাক্ট 13 তারিখ একটা দিন দিছিল, জি, বলছিল যে ওই দিন আমরা ধার্য করব কবে রায়টা দিব। 13 থেকে 17 মাত্র কিন্তু 4 দিন। আসলে 13টা ছিল আমার মনে হয়, আমার ধারণা, একটা প্রমাণ করার জন্য, একটা টেস্ট কেস, যে কি পরিমাণ কি হয় ইত্যাদি ইত্যাদি। তো 13 যখন দেখা গেল যে না না, সুতরাং 17তে ডেট দিয়েছে, 17তে ডেট দিয়ে আপনার জাজমেন্ট ইনফ্যাক্ট লম্বা সময় পাইছে। কেউ কেউ আবার প্রশ্ন করেন বিশাল লম্বা সময় নাকি লাগে বিচার করতে। ইয়েস লাগে। কোথায় লাগে? নর্মাল যে কোর্টগুলো আমাদের কেন লাগে? আপনি একটা কোর্টে ডেলি 150-200 নথি ওঠে, আপনার মামলার জন্য 2 মিনিট 3 মিনিট টাইম হয়, এটা তো ডেডিকেটেড। হ্যাঁ, এবং 2 মাস পর একটা ডেট পড়ে। এই করতে করতে 15 বছরে কি হয় জানেন, 15 বছরে ওই মামলাটার জন্য কোর্টের কাছে হার্ডলি সে 2 দিন সময় পাইছে। মানে আপনি বলছেন বিচার নিয়ে কোনো তাড়াহুড়া হয়নি। কেন হয় না? আজকে যা দেখলাম 16 জন লোকে এই সিঙ্গেল মামলা নিয়ে, এই একটা মামলা নিয়ে ফুল টাইম এইটা নিয়ে, কাজেই এটা একটা ব্যাড যুক্তি। আবার যদি কালকে এটা অ্যাপিলেটেড ডিভিশনে চলে যায়, সেখানে যদি মনে করে তারা হয় না, নো, আপনি টানা যদি 7 দিন করেন না, কাজেই এইগুলো হলো বুলশিট। আপনি যদি এইটাকে বলেন তাড়াহুড়া, তাহলে আপনি সেইগুলোরে কি করছেন? ওটাই তো আপনার এই যে অতীতে যে বিচারগুলো করছেন। সাকা চৌধুরী বলে গেছিল, আপনি হয়তো খেয়াল আছে, যে এই আদালতটা চলমান রাখো, এই ট্রাইব্যুনালটা চলমান রাখো। সে বুঝা বলুক না বুঝা বলুক, হয়তো ভিতর থেকে একটা ধাক্কা আসছে বলছে, হ্যাঁ, এবং বলছে শেখ হাসিনাকে এখানে বিচার হবে। আলটিমেটলি কিন্তু সেটা হলো। আপনাকে একটু থামাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট হইলে পরে তাদেরকে ফেরত আনাটা কঠিন। ইন্টারন্যাশনালি ওই আইনটা, যেহেতু আমি ব্যক্তিগতভাবে যদি আমাকেও প্রশ্ন করেন, আমি কিন্তু মৃত্যুদণ্ড প্রেফার করি না। এখন আপনার আইনে আছে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি ওখান থেকে যাকেই আনবেন, এটা যদি কোনো পলিটিক্যাল স্ট্যান্ড হয়ে যায়, আর সেটা যদি মনে করে যে ফেরত দিলে পরে আমার পলিটিক্যাল স্ট্যান্ড আমি দুর্বল প্রমাণিত হব, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কাউকে অফিসিয়াল ফোরামে তাকে আনা কঠিন হবে। বিষয়টা ভিন্ন টাইপে হতে পারে। যেমন ধরুন, আমি আনঅফিসিয়ালি বলছি, মানে আমার এখন কথা বলছি অফিসিয়ালি, অ্যাকশনটা আনঅফিসিয়ালি হতে পারে। যেমন ধরেন 626 জন লোক যে আমাদের কাস্টডিতে ছিল বা যা আশ্রয় ছিল, তারা কিন্তু আলটিমেটলি বের হয়ে গেছে, বর্ডার ক্রস করে নানানভাবে একটা পদ্ধতিতে তো গেছে। আবার যদি একই পদ্ধতিতে তাদেরকে আইনে পরে গ্রেফতার দেখানো হয়, সেটা হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় না অফিসিয়ালি পাওয়াটা, আমার কাছে মনে হয়, কারণ আমি তো একটা স্ট্যান্ড নিয়ে নিছি যে আমাদের এখানে ইগো প্রবলেম বলেন, আমার সুপ্রিমেসি দেখানো বলেন, আমার এখানে ব্যক্তিগতভাবে ডাউট আছে। কারণ তখন যদি আপনি ওটা আরও খারাপ হতে পারে, কীরকম যে ওরে ফেরত দিলেন তো এরে দিলেন না, মানে বিষয়টা কীরকম হয়। তো সেনার বিরুদ্ধে করা হয়েছিল, সেই রিপোর্টে দুটো কথা ছিল। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের দুটো জিনিস ভেঙেছি আসলে। একটা হচ্ছে মৃত্যুদণ্ড এখন প্র্যাকটিস না, তারপর আমরা উতরে যেতে পারবো, অনেক দেশে এটা আছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া বিচার মানবতা বিরোধী অপরাধের মতো অপরাধে কোনো নজির নাই। যেমন আইসিসিতে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আপনার চার্জ ফাইনালাইজেশন যখন হচ্ছে, সেই পর্যন্ত সর্বোচ্চ, তাও সবসময় না, কখনো কখনো ইন অ্যাবসেন্সিয়া ওই হিয়ারিং হয়, কিন্তু মূল বিচারের হিয়ারিং কোনো দিন ইন অ্যাবসেন্সিয়া হয় না। জাতিসংঘ ওই রিপোর্টে বলেছে, যদি মৃত্যুদণ্ড থেকে বাংলাদেশ সরে আসে এবং যদি বাংলাদেশ ইন অ্যাবসেন্সিয়া বিচার না করতে চায়, তাহলে তাদের কাছে প্রচুর এভিডেন্স আছে, তারা সেটা বাংলাদেশকে দেবে, ওইটা ওই রিপোর্টে লিখেছিল। সো এই দুটো জায়গায় আসলে আমাদের খানিকটা প্রবলেম আছে। তবে আমি আবারও বলি, জাতিসংঘের যে রিপোর্ট, অন্তর্বর্তী সরকার একটা অত্যন্ত চমৎকার স্টেপ ছিল এটা, যেটায় যথেষ্ট পরিমাণ তারা সরে আসতে পারবো। আর এটা ফ্যাক্ট যে আইসিটির যে নতুন আইনটা সংস্কার করা হয়েছে, আমাদের হোম স্ট্যাটিউটের সাথে এটাকে খুব সুন্দর মতো এটাকে ম্যাচ করানো হয়েছে এবং খুবই ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করা হয়েছে। কারণ বাকিটা শেখ হাসিনা যেহেতু আসেননি, তিনি যেহেতু এটার জুরিসডিকশন মেনে নেন নাই, তিনি তার লয়ার দিতে পারেন নাই, এইগুলো তো আসলে উনি বলছেন ওনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন নাই, এটা তো হাস্যকর কথা। বাকি মোটা প্রয়োজন আসেন, আয়েশা আপনি আপিল করেন। আচ্ছা, আয়েশা আপিল করার সুযোগ আছে। সেটা যেরকম একটি জায়গা, আর একটা জায়গা হচ্ছে যে
তার যে অবস্থান এবং ভারত সরকারের এখন পর্যন্ত যে মনোভাব, আপনি আসার আগে আমরা দিল্লিতে আমাদের প্রেস মিনিস্টারের সঙ্গে কথা বলছিলাম, তাদের বিবৃতিটি আসলে রিড করাই কঠিন। ভারত সরকার আমি মোটামুটি রিড করতে পেরেছি, একটি বিবৃতি দিয়েছে, সেটি নিয়ে কথা বলবে এবং সেখান থেকে তাকে আদৌ ফেরত দেবে কিনা এবং বিদ্যমান যে এটা যদি আমার একটা হইলো এখানে রাজনীতিটা যদি অফিসিয়ালি আমি ফেরত আনতে পারি আমার রাজনৈতিক গেইন হয়, আর যদি ওইভাবে আসে তাহলে কিন্তু এটা আনঅফিসিয়ালি হইলো কিন্তু আমার রাজনৈতিক গেইনটা হইলো না। সুতরাং এটা আমার কাছে মনে একটু ক্লামজি এবং ডিফিকাল্ট যে আলটিমেটলি কি হতে পারে। আমার অফিসিয়ালি আপনি আনাটা খুবই ডিফিকাল্ট, আর যদি আনঅফিসিয়ালি নেন তখন তো আপনি মনে করেন যে আপনি পেয়েছেন, আপনি অনেক কিছু আড়াল হয়ে যায়। পাপি আপা, আমার মনে আছে যে ভারতের সেনাপ্রধান প্রথম বললেন যে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন সেটা স্বাভাবিক হবে না। ফলে প্রচলিত ধারণা হচ্ছে বিএনপি বড় দল হিসেবে নির্বাচনে জিতে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। এবং আমরা যদি জিয়াউর রহমানের সময় থেকে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক সেটা দেখি, সেটা খারাপ এটা বলার সুযোগ নাই। ফলে দীর্ঘমেয়াদী একটি সরকার বা একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে এটি ফেরানোর ক্ষেত্রে কোনো রাজনৈতিক সমঝোতা হতে পারে কিনা, বা আপনার পর্যবেক্ষণ কি বলে? আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি 1 বছর আগে প্রকাশ করছি যে ফাঁসি হলেও হচ্ছে শেখ হাসিনাকে কখনোই ভারত বাংলাদেশের হাতে কেন ও কারোর হাতে তুলে দেবে না। এবং শেখ হাসিনা সে নিরাপদ জায়গায় গেছে, যেই নিরাপদ জায়গা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে এবং বাংলাদেশের মানুষের 15টা বছর অত্যাচার নির্যাতন ও তার নিরাপদ জায়গাটাই মানুষের উপর চাপিয়ে দিয়েছে। তো সেই চাপানো জিনিস ওইটাকে দিয়ে আমাদেরকে শোষণ, শাসন, গর্জন, সংবিধান হরণ থেকে শুরু করে সমস্ত কিছু যেহেতু করছে, এটা ভারতের একটা দায়িত্ববোধের ভিতরে পড়ে গেছে যে বাংলাদেশের মানুষের এই অবৈধ শাসন 15 বছর ভারত ইন্ধনে হাসিনাকে দিয়ে করাইছে। তাহলে হাসিনার সমস্ত অপকর্ম যা সাজা টাজা যা হবে, ওকে নিরাপদ আশ্রয় দেওয়া ভারতের একটা নৈতিক দায়িত্ব ভারত দিয়ে দিচ্ছে। এবং ভারতের জীবন থাকতে ভারত কোনোদিনও এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আর ওবায়দুল কাদেরী বলেন আর হচ্ছে শেখ হাসিনা বলেন, এরা কোনোদিনও বন্দি বিনিময় চুক্তি থাক না থাক কোনোদিন এরা বাংলাদেশের হাতে তুলে দেবে না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি 1 বছর আগে বলছি, আজকে যমুনা টিভির মাধ্যমে। তাহলে এই রায় কার্যকর জানালাম। এখন রায় কার্যকরের যে ব্যাপারটা, ভারত ছাড়া এরা কখনো অন্য কোনো দেশে যদি যায় তাহলে সেই দেশে যদি আপনি প্রক্রিয়া করে আনতে পারেন, এছাড়া ভারত থেকে সম্ভব না। কারণ শেখ মুজিবের মৃত্যুর পরও তারা ভারতেই কিন্তু ছিল, আবার ভারত থেকে কিন্তু তারা বাংলাদেশে আসছে। তারা আসার 17 দিনের মাথায় জিয়া রহমানকে হত্যা করা হয়েছে। তো এই যে ব্যাপারগুলো অতীত ইতিহাস। আর আপনি যেটা বললেন যে জিয়া রহমান কি বেগম খালেদা জিয়া ক্ষমতা থাকা অবস্থায় ভারতের সাথে খুব একটা টানাপোড়েন ছিল না, কি সেরকম না। জিয়া রহমানের সাথেও টানাপোড়েন ভারতের ছিল, আপনার পানি চুক্তি থেকে শুরু করে অঙ্গরপোতা দহগ্রাম তালপট্টির সীমানা নিয়ে এগুলো ছিল। এখন বহির্বিশ্বের সাথে দাবি দাবা নিয়ে যেমন সোচ্চার উনি ছিলেন নর্মাল ওয়ার্কিং রিলেশন যেটা, সেটা রাষ্ট্র হিসেবে আমাদের শত্রুতাপূর্ণ সম্পর্ক আবার রাখা যাবে না। বিএনপি 2001 সালে যখন বেগম জিয়া ক্ষমতায় আসছেন, টাটা কোম্পানি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের গ্যাসে প্রোডাকশন করতে চেয়েছে। বিএনপি বলছে গ্যাসেরও ভাড়া দিতে হবে, মাটিরও ভাড়া দিতে হবে, আর তুমি আমার মাটি আর গ্যাস ব্যবহার করে নিজের জিনিস নিজে করবা না। টাটা কোম্পানি কিন্তু ব্যাক করছে। অতএব নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের জিয়াউর রহমানও ভারতের প্রতি দেখায় নাই এবং বেগম জিয়াও কিন্তু দেখায় নাই। না দেখানোর খেসারত 30শে মে রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করছে তারা, আর হচ্ছে হত্যাকারীকে আশ্রয় দিছে এবং পরবর্তীতে তারা ক্ষমতায় নিয়ে ইন্ধন যোগায় দীর্ঘস্থায়ী করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে একটু কথা বলতে চাই। বিশেষ করে ধরেন আজকের এই রায়কে কেন্দ্র করে যা হলো, মানে এই শেখ হাসিনার এই মামলার রায়ের সঙ্গে আবার 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর ভাঙ্গার কি সম্পর্ক, সেখানে পুলিশের সঙ্গে হাতাহাতি, সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং সেগুলো সন্ধ্যার পরেও চলছে। ফলে এইটাকে আসলে আওয়ামী লীগের হাতে আর একটা অস্ত্র তুলে দিচ্ছে কিনা, অথবা আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন আসলে কতখানি নিরপেক্ষ ভূমিকা পালন করছে, সেই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। পাপি আপা, আপনার কাছে প্রশ্ন ছিল এই যে এই রায়কে কেন্দ্র করে 32 নম্বর ভাঙ্গার একটা প্রচেষ্টা, 32 নম্বর যদি আগেই ভাঙ্গা হয়েছে এবং সেটা আইন শৃঙ্খলা বাহিনী প্রতিহত করলো, একটা ধস্তাধস্তি উত্তেজনা, মানে যে উত্তেজনাটা আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে ঘোষণা করেছিল তৈরি করার, সেটি অন্য কেউ করে দিল। এটি আসলে কেন, মানে 32 ভাঙ্গার সঙ্গে এই রায়ের আসলে কি সম্পর্ক? মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ গত দিনে যেভাবে করছে এবারও সেভাবে করছে। কারণ বাংলাদেশের ধরেন অপকর্ম 32 থেকে হয়েছে, আবার আওয়ামী লীগ সেটাকে ঐতিহ্যবাহী করে রেখেছে যে তাদের কর্ম সেখান থেকে হয়েছে, তারা দাবি করে। এখন হয় কি, কিছু কিছু জিনিস না করলেই ভালো, সৌন্দর্যটা নষ্ট। মানে আপনি বলছেন এটা সাধারণ মানুষই করেছে? আমি তো চোখে দেখিনি, টেলিভিশনের ফুটেজ ছাড়া আমার তো চেনা সম্ভব না যে এটা সাধারণ মানুষ না অসাধারণ মানুষ। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশে খুব স্মুথলি সুন্দরভাবে যেহেতু আজকে রায়টা হয়েছে, কোথাও কোনো ইনসিডেন্ট হয় নাই,
এবং মানুষ যেটা চেয়েছে সেটাই হয়েছে, আর যেটা আরেকজনের বেলায় চাইছে সেটাও পরবর্তী পর্যায়ে উচ্চতর আদালতে আপিল করলে নিশ্চয়ই সেটা আদালত বিবেচনা করবে এবং সেটাও হবে আশা রাখি আমি। তার এই অসুন্দর জিনিসগুলো না করলেই ভালো। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে দেখেন? আজকে যুব দলের একজনকে গুলি করে হত্যা করেছে সবই তো ঢাকায়, হচ্ছে আপনার বরিশালে মিষ্টি বিতরণ করতে গিয়ে ছাত্র দলের একজন নিহত হয়েছে। সবই তো রায়ের পর। তো রায় হওয়া পর্যন্ত তো পরিবেশটা সুন্দর ছিল, সেটা আমি বলছি যে রায় একবারে শেষ পর্যন্ত দেয়া পর্যন্ত যদি পরিবেশটা সুন্দর ছিল, কোথাও কোনো ইনসিডেন্ট নাই। আর রায়ের পরে মানুষ তো মানুষের কাঙ্ক্ষিত রায় পেয়েছে, যেটা চেয়েছে সেটাই হয়েছে। প্রকাশ্য দিবালোকে হত্যা, এটা তো আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। পরবর্তী ঘটনাগুলো সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। সাধারণ মানুষের আবেগটাও একটু নিয়ন্ত্রিত, একটু বহিঃপ্রকাশের ভঙ্গিমাটা একটু ভিন্নতর হতে পারে। ভাই একদম শেষ সময় আপনাকে 32 ভাঙ্গার সঙ্গে এই রায়ের কোনো আন্তঃসম্পর্ক দেখেন? এটি খুব জরুরি ছিল কিনা আজকেও যে প্রচেষ্টাটা হলো? কারণ সেটা আগেই ভাঙ্গা হয়েছে। না 32 তো আগেই ভাঙা হয়েছে, তা আজকে যাওয়াটা আমি ঠিক আমার কাছে আমি এটার সাথে রিলেট করতে পারতেছি না, কিংবা এমন কোনো পরিকল্পনা কি ছিল কিনা, যে ঘোষণা ছিল কিনা যে রায়টাকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি করা। যেমন আমরা তো এখন নির্বাচনের দিকে যাচ্ছি, ফর এক্সাম্পল নির্বাচনের দিকে যাচ্ছি, আপনি নির্বাচনের জটিলতা আছে, আমরা এটা জাহিদ ভাইয়ের সাথে বহু ডিবেট হয়েছে আমাদের এই সাংবিধানিক বিষয়টি, এগুলো আমরা এখন সেগুলো থেকে আমরা যদি নির্বাচনের দিকে যাইতে থাকি, তাহলে এখানে একটা প্রশ্ন থাকে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমি পজিটিভলি ধরে নিলাম নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু নির্বাচন এর আগে মানে এখন একটা বিষয় আছে, নির্বাচনটা যদি প্রপারলি হয় তাহলে ইউনূস সাহেব ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। এখন পতিত সরকার যারা আছে তারা ফেব্রুয়ারি পর্যন্ত ইউনূস সাহেবকে সহ্য করতে পারছে কিনা, এটা একটা বিষয় আমার কাছে। কারণ ইউনূস সাহেব তো অনেক, আজকে ইউনূস সাহেবের সবচেয়ে বড় এনিমি যদি ধরি পতিত সরকার, তারা অতক্ষণ চায় কিনা, কিংবা আওয়ামী লীগের যারা ব্যাকিং করে তারা চায় কিনা, এই বিষয়টা এটা নিয়ে হয়তো একটা জটিলতা তৈরি করার চিন্তা করতে পারে, সেটা সাকসেসফুল হয় নাই ইনিশিয়ালি দেখা গেল। আরেকটা বিষয় বলতে চাচ্ছি এই যে বিশেষ করে আইজিপির যে মৃত্যুদণ্ড 5 বছরে, আমার কাছে মনে হয় রাজনৈতিক ব্যক্তির মৃত্যুদণ্ড হোক, মানে হাসিনা বা আসাদুজ্জামান কামাল, দে উইল নট কাম ব্যাক, নর্মাল করছে, সুতরাং এখন তাদের মৃত্যুদণ্ড দিলেও কিছু আসে যায় না। কিন্তু যারা কাস্টডির ভিতর আছে তারা আমলা। বাংলাদেশে আমি কোনো আমলার এরকম পরিস্থিতি দেখি নাই, যেমন নির্বাচনে যত কারচুপি হয় সেগুলো এক্সিকিউট করে কিন্তু আমলারা, ব্লেমটা নিতে হয় কিন্তু পলিটিক্যাল লোকদের আলটিমেটলি। তো এই প্রথম আমি আপনি যেভাবেই হোক না কেন আমলার একটা এখন বিচার হইল, এখন সে রাজসাক্ষী যদি 5 বছরের, কালকে হয়তো মেজর জেনারেল জিয়াউল হাসান যে ভিতরে আছেন, উনি নাকি 1040টা না কতটা হত্যা করছে, সে যদি তাকেও যদি রাজসাক্ষী বানায় দেয় তার 5 বছর জেলে, তাহলে সুকৌশলে 5 বছর দণ্ড কোনো ম্যাটার না, 17 মাস অলরেডি চলে গেছে। তাহলে আমার কাছে মনে হয় আমলা সেভিং প্ল্যান একটা চলতে পারে, সুতরাং এটা খুব বড় দূরের কাজ, খুব বড় কাজ আমার কাছে মনে হয়। জাহিদ ভাই আপনি একটু ছোট করে এইটা প্রসঙ্গে বলেন 32 ভাঙ্গা। আমার আরেকটা প্রশ্ন, আরেকটা বিষয় আলোচনারও সুযোগ পাবো কিনা, সেটা হচ্ছে আজকে বিদেশিদের পরিচালনার জন্য 2টা বন্দরের চুক্তি হয়েছে, বিশেষ করে লালদিয়া যে বন্দরটা, সেটার প্রস্তাবে দাখিল করা হয়েছিল 4 নভেম্বর, 5 নভেম্বর সেটার কারিগরি প্রস্তাব মূল্যায়ন করে আজকে 17 নভেম্বর চুক্তি হয়ে গেল, এবং এটা সমকালীন সময়ের সবচেয়ে বড় চুক্তি বলে নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন। এবং এরকম দিনে হলো যেদিন গণমাধ্যম যাবতীয় চোখ অন্য কিছু নিয়ে ব্যস্ত, এটা জরুরি ছিল কিনা এই সরকারের জন্য? খুবই আপত্তিকর বলবো, আমি আসছি সেই জায়গায়। 32 নম্বর নিয়ে একটু বলি, মানে একেবারে পরিকল্পিতভাবে আজকে দিনটাকে বেছে নেওয়া হয়েছে কিছু কেওস তৈরি করার জন্য। মানে আজকে রায় হচ্ছে সারা পৃথিবীর মনোযোগ আমাদের উপরে। 32 নম্বর ভাঙতে যাবে, হ্যাঁ 32 নম্বরকে নানান সিম্বল হিসাবে কেউ বলতেই পারেন, ভাবতেই পারেন, কিন্তু এটা একটা বেআইনি কাজ এভাবে ভাঙতে যাওয়া। একটা সরকার দেশে এক্সিস্ট করে, সেটা বাধা দেবেন এটা হতে পারে না। বাধা দিয়েছে, এরপর ক্রমাগত দেশের বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্সার ঘন্টায় ঘন্টায় স্ট্যাটাস দিয়েছেন জনগণকে গিয়ে ছাপিয়ে পড়তে, এবং সেনাবাহিনীকে টার্গেট। আপনি এটা খেয়াল করবেন মিশু, কিছু ঘটলেই সেনাবাহিনী এবং কেষ্টা বেটা ওয়াকার চোর সব কিছু তার নাম ধরে ধরে কথা বলা হয়েছে। মানে এই মুখোমুখি করার একটা প্রবণতা আমি বলেই ফেলি, যেহেতু এই সেনাপ্রধান ইলেকশনের কথা বলেন ডিউ টাইমে, সো হি বিকেম দ্য টার্গেট। তো সেই চেষ্টা হলো এবং ইট ফেইল্ড, এটা খুব চমৎকার ব্যাপার। এবং আমি সরকারকে একটু সমালোচনা করি, বুলডোজার নিয়ে অনেক দূরে বুলডোজার আছে, সকালে ফেসবুকে ভেসে বেরিয়েছে না, ওটা তো ওখানে থামানো যেত। এটাকে আগাতে দেয়া, এখানে এত বেশি মানুষ জড়ো হতে দেয়া, তারপর বল প্রয়োগ করা দরকার ছিল না, ফলে একটু বেশি বল প্রয়োগ হয়েছে বলে মনে হচ্ছে। তারপরও সরকার কঠোর হয়েছে, দ্যাটস এ ভেরি গুড সাইন। বন্দর নিয়ে মানে এই যে 17 তারিখ আপনি এটা করলেন, ধরলাম যে আপনি এটা ডেট রেখেছিলেন, পরে এটা 17তে আসলো, কোনো একটা পেছানো যেত, কোনো এদিক সেদিক করা যেত, এবং এই ডামাডোলের মধ্যে এই কাজটা করাটা নিশ্চিতভাবে সন্দেহের উদ্রেক করবে। আমি একটা ডিটেল রিপোর্ট পড়ে দেখলাম, যেটাকে ইভেন আদানি যে গোড্ডা পাওয়ার প্ল্যান্ট আছে তার সাথে একই ধরনের ব্যাপার, সবকিছু লুকিয়ে চুরিয়ে রেখে আপনি চুক্তি করছেন। যেসব যুক্তি আমাদের সামনে দেওয়া হয় এগুলো
খুব ভুল যুক্তি তা বলছি না, আবার উল্টো পাশেও শক্ত যুক্তি আছে, কিন্তু যেভাবে আপনি একটা বিশেষ দিনকে প্রচন্ড রকম ডামাডোলের মধ্যে এটা করছেন, এই সন্দেহটা আরো নিশ্চিত করে দেয় বলে আমি মনে করি। এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত। ফয়সাল মাহমুদ, আপনি কি এই যে দুটো বন্দর বিশেষ করে লালদিয়া এবং পানগাঁও এটা অস্বাভাবিক দ্রুততায় করা হলো? ধরেন আপনি সাংবাদিকতা করেছেন আমরা একসঙ্গে, ফলে 4 নভেম্বর যেটির প্রস্তাব দাখিল করা হলো আপনার 13তম দিনের দিন সেটার চূড়ান্ত চুক্তি হয়ে গেল এবং সেই চুক্তির মেয়াদ 33 বছর। ফয়সাল, আমি এই নিউজটা দেখেছি, বাট